আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তরুণ ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার এনসিপি এক কার্ডেই নাগরিকের সব সুবিধা নিশ্চিত করার ঘোষণা, বৈষম্যহীন জবাবদিহিমূলক বাংলাদেশ করার অঙ্গীকার। ক্ষমতায় এলে বিএনপির সম অধিকারের বাংলাদেশ করবে বিএনপি, তারেক রহমান। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত, রাতে বক্তব্য রাখবেন রংপুরের জনসভায়। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে এবার লাল কার্ড দেখানো হবে, ফেনী ও নোয়াখালীর জনসভায় জামাতে আবির। ঘরেয়া কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এ সরগরম পাড়া মহল্লা। এবং দেশের কারাগারগুলোতেও বইছে নির্বাচনী আমেজ, পোস্টাল ব্যালটে মক ভোট অনুষ্ঠিত হচ্ছে ৭৪টি কারাগারে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ করার অঙ্গীকারে ৩৬ দফার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য মর্যাদা নির্ভর ইশতেহারে গুরুত্ব পেয়েছে জুলাই সনদের আইন ও বিচার নিশ্চিত করা, মানবতা বিরোধী অপরাধের শাস্তি নিশ্চিত করা ও স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কার। ইশতেহারে উঠে এসেছে একই কার্ডে সকল সুবিধা নিশ্চিত করা, ন্যূনতম ১০০ টাকা মজুরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়। ১১ দলীয় জোট সরকার গঠন করলে এই ইশতেহার বাস্তবায়ন করা হবে, জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। ২৪-এর প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। ১১ দলীয় জোটে থাকলেও দলগতভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য এবং মর্যাদাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য ৩৬ দফার এই ইশতেহার হয়েছিল ফ্যাসিবাদের সময়ে মানুষের ন্যূনতম মানবাধিকার। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা সহ বিগত সরকারের সময়কার গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কমিশন গঠন করা হবে। জুলাইয়ের গণহত্যা এবং গত ১৬ বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার, অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরো সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে চালু করা হবে হিসাব দাও পোর্টাল। ভোটাধিকার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব করেছে দলটি। কর জিডিপি বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন করা হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। ৫ বছরে ৭৫% শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং উচ্চশিক্ষায় ৬ মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপের কথা বলছে দলটি। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যু, যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে মুদ্রাস্ফীতি ৬% নামিয়ে আনা এবং ঘন্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করার সুপারিশ করেছে দলটি। এছাড়া টিসিবি ট্র্যাকের লাইনের পরিবর্তে ডিজিটাল কার্ডের মাধ্যমে পণ্য প্রদানের ঘোষণাও স্থান পেয়েছে ইশতেহারে। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রংপুর ঈদগাহ মাঠ বিএনপি জনসভা স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মঈন, তারেক রহমান কখন সমাবেশে এসে পৌঁছাবেন? সমাবেশের স্থল থেকে আপনার কাছে আরো কি কি তথ্য আছে? আজকে আমরা বলতে চাই
শারমিন, বিএনপি নেতাকর্মীদের আসলে এই দীর্ঘ অপেক্ষা শুরু হয়েছে দুপুর থেকেই আর কি। 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা, দলের প্রধান তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য রংপুরের এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে অবস্থান নিচ্ছেন। তারেক রহমান, আপনার প্রশ্ন যেটি করেছেন, তারেক রহমানের আসার কথা, এখানে নির্ধারিত সময় ছিল বিকেল 4টা। এখানে আসার কথা রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পরই ওনার এখানে আসার কথা, কিন্তু পথে পথে ওনাকে আসলে প্রচন্ড মানুষের ভিড় ঠেলে ওনার গাড়ি বহর আসলে এগোতে পারছে না। পুরো পথ জুড়েই আসলে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ। আপনি জানেন যে দীর্ঘ 2 দশকের পর এই তারেক রহমান উত্তরবঙ্গ সফরে এসেছেন। এই সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষের যে উৎসাহ, উদ্দীপনা, তাকে ঘিরে যে উন্মাদনা, সেই কারণে আসলে ওনার গাড়ি বহর নির্ধারিত সময়ে আসলে এখানে উপস্থিত হতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি রংপুর শহরে প্রবেশ করেছেন। ধারণা করছি তারপরেও আরো হয়তো ঘন্টাখানিক লাগবে ওনার এই মঞ্চে আসতে আর কি। তারপরেও নেতাকর্মীদের অবস্থা যদি বলি, দুপুর থেকেই নেতাকর্মীরা সমগ্র রংপুর সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে, আপনি জানেন যে দিনাজপুর, গাইবান্ধা সহ যে জেলাগুলো নির্বাচনী সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষে, তাদের নেতৃত্বে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে। মুহুর্মুহু স্লোগান চলছে মাঠে, যাতে নেতাকর্মীরা উজ্জীবিত থাকে। এই কারণে এখানে যারা কেন্দ্রীয় নেতা আছে, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, তারা বক্তব্য দিচ্ছেন। তারা নানান আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের যে ভূমিকা, তাদের যে ত্যাগ, সেই কথা উল্লেখ করে তারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে যাতে ধানের শীষের বিজয় অব্যাহত থাকে, ধানের শীষ যাতে বিপুল বিজয় অর্জন করতে পারে, সেই ব্যাপারে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছে। আশা করছেন তারেক রহমান মঞ্চে আসবেন, তারেক রহমান বক্তব্য দেবেন। তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এখানে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ পথে পথে। আমি যখন আসি তখনও দেখেছি যে মহিলাদেরকে দেখেছি, নারী, বিভিন্ন বয়সী নারী, আবার বৃদ্ধ বনিতা, তারা অবস্থান নিয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং এখানকার যারা মাঠে উপস্থিত রয়েছেন, তারা মূলত আসলে তারেক রহমান কি বার্তা দেন, এই রংপুর বিভাগের সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য দেন, সেটি শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং যেটি ধারণা করছি যে তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, পাশাপাশি এই অঞ্চল নিয়ে তার দলের যে মহাপরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার কথা তুলে ধরবেন, এমনটাই আমরা ধারণা করছি। আয়োজকদের কাছ থেকেও আমরা সেটি জানতে পেরেছি। এখানকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা যদি আপনাকে বলি, এই সফরকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সাজানো হয়েছে। আমরা র্যাবের সদস্যদের দেখেছি, বিজিবি, পুলিশ সহ সেনা সদস্যদের দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে তাদেরকে দেখেছি। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ যাতে কোনোভাবে কোনো রকম এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যেমনটি বলছিলাম, কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরে বিএনপি মহাসচিব, তিনি মঞ্চে আছেন, তিনি বক্তব্য রাখবেন। এবং ধারণা করছি তারেক রহমান, যেটি বলছিলাম, হয়তো 8টার আগেই তিনি এই মঞ্চে উপস্থিত হবেন এবং রংপুরবাসীর উদ্দেশ্যে ওনার বক্তব্য দেবেন। আগামী পরবর্তী আমাদের যে সংবাদ রয়েছে, সেই সংবাদে আশা করছি তারেক রহমান রংপুরবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য দিয়েছেন, সেটি আমাদের দর্শকদের আপনার মাধ্যমে জানাতে পারবেন। মঈন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানেই, পরবর্তী বুলেটিনে প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। সব শ্রেণীর মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বাস করতে পারে সম্মিলিতভাবে, এমন একটি বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। পরে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার পলাশবাড়িতে পথসভায় তারেক রহমান বলেন, এলাকার উন্নয়ন বাস্তবায়ন করতে 12ই ফেব্রুয়ারি দল বেঁধে ধানের শীষে ভোট দিতে হবে। সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সকালে নিজ এলাকা বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে নেতাকর্মী, সমর্থক আর জনতার অভিবাদনে সিক্ত হন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমান আর ধানের শীষের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বগুড়ার অলিগলি জনপদ।
জনতার দাবির মুখে বগুড়ার মোকামতলায় তাৎক্ষণিক পথসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতা এসেছে সর্বশক্তি দিয়ে উন্নয়নের উদ্যোগ নিয়েছে। উন্নয়নের বাকি কাজ সম্পন্ন করতে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আগামী 12 তারিখে প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি না, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি, সবচেয়ে শক্ত ঘাঁটি হচ্ছে বগুড়ার মাটি। ও ভাই বোনরা, আমি আপনাদেরই সন্তান। বহু বছর পরে আল্লাহর রহমতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই। শুধু বলবো, আপনারা যে পরে গাইবান্ধার পলাশবাড়িতে তারেক রহমানের লাল সবুজ বাস আটকে স্লোগান দিতে থাকে হাজারো নেতাকর্মী। এ সময় বাস থেকে নেমে নেতাকর্মী সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এখানে দাঁড়িয়ে তো বক্তব্য দিলে পিছনে অনেক জ্যাম হয়ে যাবে। তবে এতটুকু শুধু বলবো, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, সকলে একত্রিত হয়েছেন। আগামী 12 তারিখ যে ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আমার বাবা, আমাদের এখানে প্রার্থী হচ্ছে মইনুল হোসেন সাদিক, ডাক্তার সাদিক চিনেন তো? ইনশাল্লাহ ডাক্তার সাদিককে ধানের শীষে ইনশাল্লাহ সকলে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এর আগে সকালে স্ত্রী জোবাইদা রহমানের উদ্যোগে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মত বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও নানা প্রতিভার অধিকারী, রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে ডাক্তার জোবাইদা রহমান সামর্থ্য অনুযায়ী সবাইকে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াবার আহ্বান জানান। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দেশের রাজনীতিতে অতীতের পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান, রাজনৈতিক সহিংসতা ও অপপ্রচারের বিষয় নিয়ে কথা বলেন। নারীদের বাইরে যেতে দেয়া হবে না এমন প্রচারণাকে গুজব উল্লেখ করে তিনি বলেন, ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সমাবেশে 3টি আসনের 11 দলীয় প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রতীক তুলে দেন জামাত ইসলামের আমির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বারবার উচ্চারিত করেছি। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণা সফর শুরু করলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়। এতে অংশ নিতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সভাস্থলে উপস্থিত হন। বিপ্লবের পরপরই সম্ভবত সভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ভোটে জয়ী হলে দেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র মুছে দেয়া হবে। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার নিয়ে জামাতকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামাতের আমির। যারা এই কথাগুলো ছড়ায় তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নতুন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
প্রতিবেশী দেশের সাথে ফলপ্রসূ আলোচনা করে ফেনীতে বাঁধ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন সহ নানা উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 11 দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার নির্দেশ দেন জামাত আমির। যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাকসুর বিপি সাদেক কায়েম। পরে নোয়াখালী ও লক্ষ্মীপুরের নির্বাচনী সভায় বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন জামায়াত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আপনি জানতে পারবেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। যাদের আত্মত্যাগের কারণে অনেকেই দেশে ফিরে এসেছেন, এখন তারাই জুলাইকে স্বীকার করতে চান না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিষয়টি লজ্জার বলেও জানান তিনি। লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, আগামী দিনে জামাত সরকার গঠন করলে দেশের উন্নয়নে কাজ করা হবে। এ সময় প্রত্যেককে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোটকে, এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। শেরপুরে জামাতের এক নেতাকে প্রকাশ্য নির্বাচনী প্রচারণার সময় হামলা করে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত সংসদ প্রার্থী মোহাম্মদ মহসিরের সমর্থনে নির্বাচনী জনসভায় মিয়া গোলাম পরোয়ার বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনার ও সরকার সব ধরনের ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত খুনিদেরকে গ্রেফতার করতে হবে, আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে, এই নির্বাচন নিরপেক্ষ হবে না। আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে জামাত একজন নারীকেও প্রার্থী করেনি, অথচ নারীর ক্ষমতায়নের কথা বলে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নারীদের নিয়ে জামাতের এই দ্বিমুখী আচরণ মানুষের মনে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। দলীয় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির নারী কর্মী সমর্থকরা প্রতিনিয়ত জামাত শিবিরের আক্রমণের শিকার হচ্ছে দাবি করে রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের মব সন্ত্রাসীরা দেশে আতঙ্ক ছড়িয়ে সমাজকে ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা। তার কিছু প্রমাণ রয়েছে, কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি, মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দেশের কারাগারগুলোতেও বইছে নির্বাচনী আমেজ। ৭৪টি কারাগারে হয়েছে মক ভোট। এবারে নির্বাচনে পোস্টাল ব্যালটে গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কারাবন্দীরা। ভোট দিতে সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও সরকারি কর্মকর্তা সহ প্রায় 40 জন ভিআইপি বন্দীর পাশাপাশি মোট ৫,৯৬০ জন নিবন্ধন করেছেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও চূড়ান্ত করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারের ভোট উৎসব নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো 4 দেয়ালে আটক বন্দীদের মধ্যেও এনেছে উৎসবের আমেজ। কেন্দ্রীয় ও জেলা মিলে এবার 71টি কারাগারে হচ্ছে পোস্টাল ভোট। প্রায় 84,000 কারাবন্দীর মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আবেদন করেছিলেন 6,290 জন। যাচাই বাছাই শেষে নিবন্ধিত হয়েছেন 5,960 জন বন্দী। নিবন্ধিত কারাবন্দীদের মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও প্রশাসনের আমলাসহ 58 জন রয়েছেন। কারা সূত্র মতে ভোট দিতে নিবন্ধন করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আনিসুল হক, ডাক্তার এনামুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, আব্দুল আজিজ ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। আইজি প্রিজন্স জানিয়েছেন, এজন্য ইসির নির্দেশনা অনুযায়ী কারাগারে তৈরি হয়েছে বুথ ও নজরদারি ব্যবস্থা। সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে 40 জনের কিছু অধিক সংখ্যক তারা রেজিস্টার করেছেন। এছাড়া অন্যান্য হাই প্রোফাইল অনেক বন্দী আছেন, তারা রেজিস্টার করেছেন। কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিংয়ের আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবে। প্রার্থীদের সম্পর্কে আমরা কিন্তু ওই যে নির্বাচন কমিশন আমাদেরকে একটা বুকলেট দেবেন পুরো 300 আসনের, ওইটা আমরা কারাগারগুলোতে রাখবো। 3 থেকে 5 তারিখ এই 3 দিনে আমরা ভোটিং কাস্টিংগুলো আমরা করব এবং ডেফিনেটলি এখানে হয়তোবা দেশি বিদেশি অবজারভাররা হয়তোবা সুযোগ পাবেন দেখার জন্য। শুধু তাই নয়, এবারের নির্বাচনে আরও এক ব্যতিক্রম। কারাগারে থেকে ভোটের লড়াইয়ে 2 এমপি প্রার্থী। গোপালগঞ্জ 1 আসন পেতে কারাগারে থেকেই ভোট করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী কিবরিয়া মিয়া। আরপিও অনুসারে উনি এলিজেবল ক্যান্ডিডেট হয়েছেন। যেহেতু আমরা কারাগার থেকে যারাই আগ্রহ প্রকাশ করেছেন প্রার্থী হওয়ার জন্য তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করেছি। তারা ডকুমেন্ট সাইন করে গিয়েছেন, ওকালতনামা অন্যান্য বিষয়গুলো সাইন করেছেন। নির্বাচন বিধি অনুসারে এটা বৈধ, যেহেতু তারা কনভিক্টেড না, তো নিয়ম অনুযায়ী করছেন এবং এটা বাট আপনি যদি প্রচারণার কথা বলেন কারাগারে বসে তার প্রচারণার সুযোগ নেই। ইচ্ছে থাকা সত্ত্বেও এনআইডি ও মোবাইল ফোন নম্বরজনিত সমস্যার কারণে পোস্টাল ভোটের জন্য অধিকাংশ কয়েদি সফলভাবে নিবন্ধন করতে পারেননি। আগামীতে এই কার্যক্রমে আরও বেশি বন্দীদের যুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 4,500-এর অধিক কারা কর্মকর্তা কর্মচারী কিন্তু পোস্টাল ব্যালটের জন্য অপ্ট করেছে। তো আমি নিজেও পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করেছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানী বিএফডিসিতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রত্যেকটা শ্রেণীর মানুষ গুত্র সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, 2.5 দশকেরও বেশি সময় ধরে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি। সনাতনী থেকে সংসদীয় পদ্ধতির বিতর্ক, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে নতুন মাত্রা পেয়েছে 2.5 দশকের আয়োজন। হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এই পদযাত্রা সহজ ছিল না। অনেক চড়াই উতরাই পার হয়ে টিকে আছে ডিবেট ফর ডেমোক্রেসি। গত পতিত আমলে ডিবেট ফর ডেমোক্রেসি যে অনবদ্যভাবে তাদের যে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছিল, এই যুক্তির চর্চার মাধ্যমে, মেধামনন চর্চার মাধ্যমে যে কথাগুলি বলবার চেষ্টা করেছিল, সেই কথাগুলোর মধ্যে অনেক বাধা বিপত্তি এসেছিল। মাঝে মাঝে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে চালু হতো, মাঝে মাঝে গোয়েন্দা সংস্থার রোশনালে পড়তে হতো, মাঝে মাঝে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে রোশনালে পড়তে হতো। এরকম নানা চড়াউতরে পেরিয়ে কিন্তু ডিবেট ফর ডেমোক্রেসি তাদের কার্যক্রম তারা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে এবং সেই কার্যক্রমের সবচেয়ে বড় শক্তি ছিল বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরা। আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে সামনে রেখে গত 23 জানুয়ারি শুরু হয় এবারের নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধন করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান। ঘোষণা করছি। এরই মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন সহ আরও অনেকে। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ।
এদিন গ্র্যান্ড ফাইনালে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে শীর্ষক ছায়া সংসদে সরকারি ইডেন মহিলা কলেজ মুখোমুখি হবে স্টেট ইউনিভার্সিটির। চ্যাম্পিয়ন দল পাবে নগদ 2 লাখ, রানার আপ 1.5 লাখ, তৃতীয় স্থান অধিকারী দল 1 লাখ ও শ্রেষ্ঠ বক্তা পাবে 50,000 টাকা ও সম্মাননা। এরই মধ্যে তৃতীয় স্থান নিশ্চিত করেছে তেজগাঁও কলেজ। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতাগুলো ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি ও পাড়া মহল্লা। নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। সভা সমাবেশ, লিফলেট বিতরণ আর মিছিলে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবারে নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। সাজ্জাদ জাহারের রিপোর্ট। রাজধানীর প্রতিটি আসনেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজধানীর মেরুল বাড্ডায় গণসংযোগ করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো দল সহিংসতার পথ বেছে নিলে তাদের পরিণতি 5 আগস্টের মতোই হবে। কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে, ভোটের দিন তাদের কোনো ধরনের প্ল্যান থাকে, আমরা সেই প্ল্যানকে পরাস্ত করার জন্য যা যা করার আমরা চেষ্টা করব। এখানে আর কোনো দল মত আমরা আলাদা দেখতেছি না। যার উপরে হামলা হবে, যাকেই বাধা দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করব। একই আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম বাড্ডায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা উঠিয়ে আছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষ সবাই ইয়াং জেনারেশন ভোট দিতে যাবে এবং ধানের শীষের পক্ষই দিবে। বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচিত হলে এলাকায় গ্যাস সংকট নিরসনের পাশাপাশি রাস্তাঘাট উন্নয়নের কথা জানান তিনি। একই রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, একই রাস্তাতে আমি যেমনভাবে যাই, এলাকার প্রতিনিধি সমান। তাদের দুঃখগুলো আমার দুঃখ, আমার দুঃখগুলো তাদের দুঃখ। একই দুঃখে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, শুধু সেই সুবিধাগুলি বাস্তবায়ন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এদিকে ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান করাইল বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, মানুষ পরিবারতন্ত্র ও আমলাতন্ত্র থেকে মুক্তি চায়। শুধুমাত্র আমাদেরকে ম্যান্ডেট নিয়ে কিছু তন্ত্র, পরিবারতন্ত্র, আমলাতন্ত্র দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এইগুলো থেকে মুক্ত করার জন্যে মানুষের কাছে এসেছি। রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পত্র পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন, কমপ্লেন কেন করতে হবে? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। এছাড়া রাজধানীর আদাবরে গণসংযোগ করেছেন ঢাকা 13 আসনের বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজ। এখানকার দায়িত্ব পাওয়ার পর থেকে এখানে কাজ করে যাচ্ছি। এখানকার যত সমস্যা আছে, সন্ত্রাস, কিশোর গ্যাং, গ্যাস সংকট, সবকিছু নির্মূলে আমরা কাজ করছি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর রাখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মধ্য বাড্ডায়। এটি ঢাকা 9 আসনে অন্তর্ভুক্ত। এই আসনে কিন্তু বেশ উৎসাহর মধ্যে দিয়ে এই এলাকা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে কিন্তু এই এলাকায় কিন্তু উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এই এলাকায় বিএনপি হতে ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচন করছে হাবিবুর রশিদ হাবিব। এনসিপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন। এছাড়াও কিন্তু এলাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে কিন্তু তাসনিম যারাও কিন্তু এই এলাকায় নির্বাচন করছেন। আর সেই পাশাপাশি কিন্তু এলাকায় হাত পাখা মার্কার প্রতীক নিয়েও কিন্তু এলাকায় নির্বাচনে অংশগ্রহণ করছেন। এলাকাতে ভোটার রয়েছে 4,70,000-এর মতো। এলাকায় যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এলাকায় সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি এলাকায় মাদক সন্ত্রাস যে দূর করতে পারবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 9 আসন মধ্যবাড্ডা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেটের হরিপুরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সিলেটের হরিপুর এলাকায়। এই এলাকার
কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসন। বর্তমানে আমরা রয়েছি সিলেট থেকে তামাবিলের যে সড়কটি রয়েছে, যে সড়কটি জাফলংয়ের দিকে যায়, সেই সড়কটিতে রয়েছি। সেই সড়কে এখন দেখতে পাচ্ছেন তীব্র যানজট লেগে আছে। এখানে যারা যাতায়াত করছেন তারা বলছেন প্রতিনিয়তই তারা এই যানজটের ভোগান্তিতে পড়তে হয়, কেননা এখানে যে সামনে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর কিছু কিছু জায়গায় বেহাল অবস্থার কারণে এই তীব্র যানজটের মুখে পড়তে হয়। এজন্য এই পর্যটন নগরী যেহেতু জাফলংয়ে অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন, প্রতিনিয়ত তারা এই দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়ে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ছেন। তাই এখানে যারা ঘুরতে আসছেন তারা দাবি জানিয়েছেন যিনি এই আসন থেকে নির্বাচিত হবেন তিনি যেন এই ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চীনের সাথে সাম্প্রতিক ব্যবসায়িকভাবে ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের সাথে ঘনিষ্ঠ হওয়া যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক। বর্তমানে বেইজিং সফরে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার এনসিপির এক কার্ডই নাগরিকের সব সুবিধা নিশ্চিত করার ঘোষণা, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ করার অঙ্গীকার। ক্ষমতায় এলে বিএনপির সম অধিকারের বাংলাদেশ গড়বে তারেক রহমান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, রাতে বক্তব্য রাখবেন রংপুরের জনসভায়। রাজনীতি থেকে পরিবারতন্ত্রের ধারাকে এবার লাল কার্ড দেখানো হবে। ফেনী ও নোয়াখালীর জনসভায় জামাতে আমির। ঘরে ও কর্মস্থল নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, মিছিল, মিটিং আর মাইকিং এর সরগরম পাড়া মহল্লা। এবং দেশের কারাগারগুলোতেও বইছে নির্বাচনী আমেজ। পোস্টাল ব্যালটে মক ভোট অনুষ্ঠিত হচ্ছে ৭৪টি কারাগারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ।